সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয় জেনে তোমরা বুঝেই নিয়েছো যে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে নতুন একটি শ্রেণীতে এসেছো, সাথে সাথে নতুন একটি বছর, নতুন শ্রেণী এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদের ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করবে এবং খুব ভালোভাবে পড়াশোনা করবে। পড়াশোনা করার উদ্দেশ্যই হচ্ছে ভালো ফলাফল অর্জন করা। আর এই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম তখনই হব যখন আমরা এই বিষয়ের পূর্ণমান সম্পর্কে ধারণা রাখব। চলো আজকে আমরা পূর্ণমান দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর যেভাবে মান বন্টন হয়ে থাকে তা হচ্ছে তোমাদের পূর্ণমান 50। প্রতিটি এখানে 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তাহলে 25টি প্রশ্নের উত্তর দিলে আমরা 25 নাম্বার পাবো। তাহলে 25 নাম্বার আমাদের হাতে থেকে যায়। এটি হচ্ছে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আমরা 25 নাম্বার পেয়ে থাকি। এই দিয়ে মোট 50 নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের 25টি বহু নির্বাচনী প্রশ্ন হবে, তাই তোমাদের উদ্দেশ্য আমার বলার এই যে অবশ্যই বোর্ড বইটি ভালোভাবে পড়তে হবে। বোর্ড বইয়ের অর্থাৎ মূল বইয়ের বিকল্প কোনো কিছুই নেই। যে যত বেশি মূল বই পড়বে তার পরীক্ষা তত বেশি ভালো হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মোটেও ভয় পেও না, কারণ একটু মনোযোগ সহকারে পড়াশোনা করলেই তোমরা 50 নম্বর পাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা মূল ক্লাসে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ পরিচিতি, শ্রেণী নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় পাঠ 1, 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে 21 শতকের সম্পদ কি তা আলোচনা করতে পারবো। আমরা অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে মানুষ কিসের উপর নির্ভরশীল ছিল তা বর্ণনা করতে পারবো। 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে কোন কোন বিষয়ে জানতে হবে তা আলোচনা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাস শুরু করার পূর্বে খুব তাড়াতাড়ি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই খাতায় লিখে নিবে। নিচের ছবিগুলো লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো একদম এখানে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে এখানে শুধু অর্থ আর অর্থ, ধন সম্পদ, তাই না? অনেক, যার কাছে যে দেশ যত অর্থনীতিতে উন্নত সেই দেশ সবকিছুতেই উন্নত। আমরা বলতে পারি যে যে ব্যক্তি ধন সম্পদে উন্নতি লাভ করে তার সব দিকে উন্নতি সাধন হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এই চিত্রটি দেখলাম, তাহলে চিত্র থেকে আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, চিত্র থেকে আমরা বুঝতে পারছি এখানে আরেকটি বিষয় রয়েছে। দেখো, আমরা এখানে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শিল্প বিপ্লবের একটি চিত্র। অর্থাৎ এই যারা এই সময় যারা কাজ করেছে তারা শিল্পে অনেক দক্ষ ছিল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা এখানে দেখছি অনেক ধন সম্পদ, তাই না? আচ্ছা, চলো এই ছবিগুলোর কারণগুলো আমরা দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যে আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হইতো। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেও প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। একসময় মানুষ অনেক প্রকৃতির উপর নির্ভর করত, কিন্তু মানুষ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করার ফলে এখন প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে।
অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। পৃথিবী যে সকল জাতি শিল্প বিপ্লব অংশ নিয়েছিল একসময় তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছিল। অর্থাৎ তোমরা যে চিত্রটি দেখতে পেলে এই চিত্রটি হচ্ছে শিল্প বিপ্লবের সময়ের একটি চিত্র। অর্থাৎ যারা শিল্পে যত সমৃদ্ধ ছিল অর্থনীতিতে তারা তত বেশি সমৃদ্ধ ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাচ্ছি। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী মানুষ কিসের উপর নির্ভরশীল ছিল? হ্যাঁ, তোমরা সঠিক প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো। মানুষ সেই সময় প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো, বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল তা 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। অর্থাৎ অষ্টাদশ শতাব্দী বিংশ শতাব্দী পর্যন্ত যে ধারণা ছিল তা হচ্ছে যে দেশ যত বেশি শিল্প বিপ্লব ঘটাতে পারবে সে জাতি তত বেশি অর্থনীতিতে উন্নতি লাভ করবে। কিন্তু 21 শতকে এসে তার বিপরীত হয়েছে। অর্থাৎ যাদের জ্ঞান যত বেশি হবে তারা অর্থনীতিতে তত বেশি অগ্রাধিকার পাবে। যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়, এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। কারণ যেহেতু জ্ঞানকেই সম্পদ হিসেবে দেখা হচ্ছে, তাই পৃথিবীর সম্পদ মানুষ। মানুষ না থাকলে জ্ঞান কোথায় থাকবে বলো তো? তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবী সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনার জগৎটি পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করছে। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো দেখি 21 শতকের সম্পদ কি? হ্যাঁ, সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছো। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 21 শতকে যখন বিজ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপারটা ঘটেছে। যারা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসাবে কাজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম যে যারা আগে শিল্পে উন্নত ছিল তারাই কিন্তু পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করত, কিন্তু এখন যারা জ্ঞান অর্জন করবে, বিপ্লব ঘটাবে জ্ঞানের দিক দিয়ে, তারাই এখন বর্তমানে কি করবে? পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি দেখে তোমরা কি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো আমরা আলোচনা করি। আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকের পৃথিবী আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। 21 শতকে এসে আমরা আরো দুইটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন, অর্থাৎ হচ্ছে বিশ্বায়ন, যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। মনে হচ্ছে একজন ব্যক্তির হাতের মুঠোয় সমস্ত পৃথিবী রয়ে গেছে। কারণ বিশ্বায়ন এমন একটি বিষয় যা আমরা ইচ্ছে করলে নিজের দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশ আন্তর্জাতিক ভাবেও আমরা যোগাযোগ করতে পারছি। অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন, অর্থাৎ এখানে আন্তর্জাতিকীকরণ বিষয় বলা হচ্ছে। এই দুইটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনে কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, 21 শতকের আরেকটি বিষয় হচ্ছে, তা আমরা বলতে পারি স্কিল, দক্ষতা আমাদের থাকতে হবে। তাই আমরা বলতে পারি যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগের দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শী, বিশ্লেষণী চিন্তন, অর্থাৎ আমরা বলতে পারি ক্রিটিক্যাল থিঙ্কিং। অর্থাৎ এর অর্থটি হচ্ছে সমালোচনাটি হবে অবশ্যই সৃজনশীলতার মধ্য দিয়ে এবং তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা। সত্যি কথা বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতার সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে দক্ষতা।
হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। অর্থাৎ যার যত দক্ষ তথ্য প্রযুক্তিতে, তারা তত বেশি তাদের নিজের স্থানটি তৈরি করতে পারছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলতে পারি যে যাদের চিন্তন শক্তি বেশি থাকবে এবং যাদের স্কিল থাকবে, তারাই কিন্তু দ্রুত স্থান করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো দেখি 21 শতকে কারা স্থান করে নিতে পারবে? 21 শতকে তারাই স্থান করে নিতে পারবে যাদের চিন্তন শক্তি ভালো, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং। আরেকটি হচ্ছে যে স্কিল, অর্থাৎ দক্ষতা। তোমরা সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখি 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। অবশ্যই প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। প্রাথমিক বিষয়গুলো জানা থাকলেই একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্য জগতে প্রবেশ করতে পারবে। একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। এই দক্ষতা অর্জন করতে না পারলে সে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি তোমরা ইতিমধ্যেই আঁচ করতে পেরেছো। এমনও কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি আমরা গুগলে সার্চ দিয়ে আমরা কিন্তু সেই প্রশ্নগুলো সমাধান করতে পারি। এই জন্য বলা হচ্ছে অবশ্যই প্রাথমিকভাবে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা থাকতে হবে। কারণ আমরা যদি নাই জানি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আমাদের সমস্যার সমাধান করার মাধ্যম কোনটি, আমরা জানি যে গুগলে সার্চ দিলে আমরা সবকিছু পেয়ে থাকি, তাই আমরা গুগলে সার্চ দিই। তাই আমাদের প্রাথমিক ধারণাগুলো অবশ্যই তথ্য প্রযুক্তির ধারণাগুলো থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে আমরা যা যা শিখলাম তা হচ্ছে 21 শতকের ধারণা, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীর ধারণা, মানুষের প্রকৃতির উপর নির্ভরশীলতার ধারণা, দক্ষতা এবং বিশ্বায়ন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ক্লাস আমাদের শেষের পথে, চলো আমরা কিছু বাসার কাজ দেখে নিই। কারণ আমরা যেহেতু ক্লাস করলাম, বাসায় একটু তো প্র্যাকটিস করতে হয়, তাই না? বাসায় প্র্যাকটিস করলে আমাদের প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষার ফলাফলও অনেক ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট কয়েকটি বাসার কাজ তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। 21 শতকের পৃথিবী কোন অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে? 21 শতকে এসে আমরা আরো কয়টি বিষয় শুরু করছি? সমগ্র বিশ্বের সম্পদের ধারণা পাল্টিয়েছে কখন? কোনটির কারণে দেশের সীমা আর নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ নেই? বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই বাসায় সমাধান করবে। সমাধান হয়ে গেলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবে। আমি এই বাসার কাজ দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ ধরে ক্লাস করলাম। বিদায়ের পূর্বে তোমাদের কয়েকটি কথা বলতে চাচ্ছি। তা হচ্ছে, বড়দের শ্রদ্ধা করো, ছোটদের স্নেহ করো, বাবা মার প্রতিটি কথা মেনে চলার চেষ্টা করো, বাবা মাকে কখনো কষ্ট দেবে না। শিক্ষার্থী বন্ধুরা, নিয়ম করে সময় অনুসারে সময় মতো তোমরা পড়ার টেবিলে বসবে এবং পড়াশোনা করবে। প্রয়োজনের অতিরিক্ত সময় তোমরা কখনো ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহার করবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই কয়েকটি কথা অবশ্যই তোমরা পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।